ওটা বিক্রি করে আমি 1200 টাকা পেয়েছি। এই নাও। দাও চাচা দাও। কিন্তু এই আংটি বিক্রির কথাটা তুমি কিন্তু কাউকে জানাজানি করো না। চাচা বলে যখন ডেকেছো তখন আমার উপর সেই বিশ্বাস তুমি রাখতে পারো বৌমা। না 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 না, আমাদের বইয়ের বিশ্বাস আমাদের কাছে, তাতে তুমি ভাগ বসাতে চেয়েছো কেন গফুর ভাই? পায়ের নিচের এই মাটিটা ভাগ হলো, মাথার উপরের আকাশটা ভাগ হয় না মাথায় না। এই উদার আকাশে কোনো বেড়া নেই, তাই চম্পা শুধু তোমার একার বৌমা নয়, সে যে রাম রহিমের মা, রাম রহিমের মা। বাবা এই টাকাটা আপনি রাখুন, বাকি আর আগাম মিলিয়ে 6 মাসের বাড়ি ভাড়া। এত টাকা একসাথে কোথায় পেলে বৌমা? কালোর অনেকগুলো ছবি একসঙ্গে বিক্রি হয়েছিল, তাই হতেই হবে। আমাদের বৌমা যে খুব কর্মন্ত্র আছে এই বাড়িতে পাতা করতেই উদাসের অনেক উন্নতি হয়েছে। শুধু উদাস কেন, আমাদের কথাটাও বলো। সবাস চলে গেল, মাইনে করিও বন্ধ, তবু ঠাকুর আমাদের সব অভাব দূর করে দিয়েছে। নাও নাও বৌমা, এই টাকাটা আলমারিতে তুলে রাখো। আর আমি তোমার সংসারের বোঝা বইতে পারবো না, যার দায়িত্ব তাকেই বুঝিয়ে দাও। বরং আমি এই আলমারির চাবিটা তার আঁচলেই দিয়ে দেব। আয় মা। না মা না, এই ভুল তুমি করো না, তা যে কিছুতেই হয় না, হতে পারে না। না বৌমা, কেন হয় না? তুমি যখন আমাদের এই বুড়ো বুড়ির সব দায়িত্ব নিতে পেরেছো, তখন চাবিটাও আঁচলে বেঁধে নাও। আপনি কি পাগল হয়ে গেছেন মেসমশাই? ওকে জানেন না, চেনেন না, যেমন হঠাৎ করে এসেছে তেমনি হঠাৎ করেই চলে যেতে পারে। তবু এতখানি বিশ্বাস আপনারা ওকে করছেন কি করে? ওরে, আমরা যে 4th ক্লাস মানুষ, তাকে টাকা করে না থাকতে পারে, কিন্তু বুক ভরা বিশ্বাসটাকে হরির লুটের বাতাসার মতো বিলিয়ে দিতে পারি। না বৌমা নাও, চাবিটা নাও। মাগো, আমি এক জনম দুঃখিনী মেয়ে, তোমাদের এত ভালোবাসার কোনো যোগ্যতা আমার নেই গো। তবু তোমরা আমার আশীর্বাদ করো, এই বিশ্বাসের মর্যাদা আমি যেন রাখতে পারি। আপনাদের যা খুশি করুন মাসিমা, পরে কোনো অঘটন ঘটলে কিন্তু আমাকে দায়ী করবেন না। এই চম্পা নিজের জীবন দিতে পারবে, তবু কোনোদিন তোমাকে কারো কাছে দোষী হতে দেবে না। এই ছোড়া, আমার বৌমাকে আর একটি কথা বললে তাহলে এই ভাড়ার টাকা ফেরত দিয়ে তোকে আমি বিদায় করে দেব। ভাড়ার টাকা ফেরত দেবে মানে? কে দিয়েছে ওই টাকা? কেন, বৌমাই দিয়েছে। ও, এবার বোধ হয় আমি সত্যি সত্যি পাগল হয়ে যাব। কেন কেন তুমি টাকা দিয়েছো? দেখেছো মানদা, দেখেছো, নিজে তো টাকা দেয় না, আমার বৌমা দিলেও গরম দেখায়। বেটা তোর মতলব কি বল দেখি? সেটাই যদি বোঝাতে পারতাম, তাহলে এই হঠাৎ বিয়ের বোঝাটা যে আমাকে বয়ে বেড়াতে হতো না। বিয়ের বোঝাটা বইতেও যে কষ্ট, আবার নামিয়ে রাখাটা হচ্ছে বড় কঠিন। তাই তো আমাকে এখানে ছুটে আসতে হয়েছে। কিন্তু তোমাকে তো চিনতে পারলাম না মা। আরে এই তো আমাদের পরিতোষ বাবুর মেয়ে, সুভাষদার বউ। তুমি তুমি কোন সাহসে এই বাড়িতে এসেছো? বেরিয়ে যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও এই মুহূর্তে। না মা না, বাড়ি বয়ে আসা অতিথিকে এভাবে ফিরিয়ে দিও না মা। বলুন, আপনি কেন এসেছেন এখানে? কি চান আপনি? আমি আমার বাবা মাকে
আমার কাছে নিতে এসেছি। কে বাবা মা? সুভাষের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। যে ছেলে, আপনাদের ছেলের কোনো দোষ নেই বাবা। ও যে মিথ্যে কথা বলেছে, যত অন্যায় করেছে, সব তো আমারই দোষ। পাছে আমার বিয়ের বাবার আপত্তি করে, সেই ভয়ে সে। আমরা তোমার কাছ থেকে সুভাষের হয়ে কোনো ওকালতি শুনতে চাই না। তাহলে আমার কথাই শুনুন। আপনাকে দেখে আমি বিয়েতে রাজি হয়েছিলাম, কিন্তু একবারও ভাবতে পারিনি যে আপনাদের বাধ্য হয়ে বিয়েতে আয়োজন করা হয়েছিল। বাদ দেবে কেন? বাদ দেবে কেন? ওই শিক্ষিত ছেলে একটা কার পাঠিয়ে তার বাবা মাকে নেমন্তন্ন করেছে, সেই জন্যই বুঝি আমাদের ফুলসজ্জা এখনো হয়নি। স্বামী স্ত্রী হলেও এখনো আমরা আলাদা ঘরেই থাকি। আপনি কি বলছেন? বিয়ের বন্ধন হলো জন্ম জন্মান্তরের বন্ধন। এই সম্পর্কে যে কোনোদিনও কোনো কিছুর জন্য বাধা চায় না। তুমি এ ব্যাপারে কোনো কথা বলবে না চম্পা। ওদের কথা বিশ্বাস করার মতো কোনো কারণ কিন্তু এখনো ঘটেনি। হয়তো এখানে আসার পিছনেও ওদের বিশেষ কোনো উদ্দেশ্য আছে। আমি আমার মরা মায়ের দিব্যি করে বলছি, বাবা মা যদি ও বাড়িতে গিয়ে আমাদের দুজনকে আশীর্বাদ না করে, তাহলে বিবাহিতা মেয়ে হয়েও আমি কোনোদিন স্বামীর ঘর করব না। আমাদের আশীর্বাদটা যদি হতোই দামে, তাহলে সুভাষ কেন তোমার সঙ্গে এ বাড়িতে এলো না? আপনাদের বাড়িতে এসে আপনার সামনে দাঁড়ানোর মুখ যে তার নেই বাবা। আপনারা এক্ষুনি বাড়িতে যান, এই মেয়েটাকে তার নতুন জীবনের অধিকারটা ফিরিয়ে দিন। কিছুতেই না। ও বাড়িতে যাওয়ার পর যদি ওনারা কোনো নতুন ষড়যন্ত্রের শিকার হন, তার দায়িত্বটা কে নেবে বলতে পারো? এই মেয়েটা নিষ্পাপ মুখের ভাষায় কোন ষড়যন্ত্রের ছবি দেখতে পাচ্ছ তুমি? তবু আপনারা হাত বাড়িয়ে দেবেন না বাবা? ওরে মা, আমাদের মনের ঘরে তোমাকেই যে বসিয়ে দিয়েছি রে মা, আর আমরা কাউকেই চাই না রে মা, কাউকেই চাই না। ভুল বাবা ভুল। কল্পনার সুযোগে ভুলে গিয়ে এই বাস্তবের স্বর্গকে বরণ করে নিন বাবা। ওরে মা, আজ জন্মে তুই আমার মেয়ে ছিলি রে, নইলে কেউ বুঝলো না যে বাপ যখন তার ছেলেকে শাসন করে, তখন বাপের হাতের লাঠির আঘাতের অর্ধেকটা তার নিজের গায়ে লাগে। আচ্ছা আচ্ছা মানদা, তুমি বলো তো আমি কি করব? ওই সুভাষকে ক্ষমা করতে না পারলে আমার বুকের ব্যথাটা যে কোনো দিনেই কমবে না। চুপ করে থাকবেন না, চুপ করে থাকবেন না মা। একবার আমার কথাটা ভাবো, আমার তো কোনো দোষ নেই, তবু ওই দুঃসম্পর্কের বোঝাটা কেন আমাকে বইতে হবে? বলুন মা, বলুন। আমার বলার কিছু নেই। যেখানে গিয়ে শান্তি পাবে, জ্বলন্ত আগুন হলো, আমি সেখানে ঝাঁপ দেব। তাহলে চলুন বাবা, ওই বাড়িতে গিয়ে সবার সামনে দাঁড়িয়ে আমি আপনার পায়ে প্রণাম করব। আজ আমার বুক থেকে একটা পাষাণ নেমে গেল রে মা, নেমে গেল। তার জন্য বাপই আমি তোর পায়ে হাত দিতে পারবো না রে, কিন্তু তোর ওই অন্তরের ঐশ্বর্যকে আমি মনে মনে প্রণাম করে যাচ্ছি রে মা, মনে মনে প্রণাম করে যাচ্ছি। আমিও আমার নতুন বইয়ের সংসারটা সাজিয়ে দিয়ে আসি,
এটা তুমি কি করলে চম্পা? কেন ওদেরকে তুমি জোর করে ও বাড়িতে পাঠালে? মুখে না বললে ওরা যে মনে মনে চাইছিলেন একমাত্র সন্তানকে আমি আবার তাদের বুকে ফিরিয়ে দিলাম। কিন্তু বাইরের মানুষ হয় তুমি কেন সে দায়িত্ব নেবে? কেন ওদের আঁচলে চাবিটা আঁচলে বাঁধবে? কেন আমার হয়ে ভাড়ার টাকা মিটিয়ে দেবে? ভুল করে ফেলেছি গো। অভিনয় করতে করতে নিজেকে আমি সত্যিকারের বউ ভেবে নিয়েছিলাম। কাউকে আমি ভালোবাসতে পারি না। কেউ আর তার আন্তরিকতায় বিশ্বাস করে। তোমার আন্তরিকতায় আমার এতটুকু অবিশ্বাস নেই। তোমার আন্তরিকতায় আমার এতটুকু অবিশ্বাস নেই, কিন্তু একটা মিথ্যে সম্পর্কের শরীরে আন্তরিকতার অলংকার পরিয়ে কি লাভ? দুদিন পরেই যেটা শেষ হয়ে যাবে। না উদাস না, শেষের কথা ভাবলে যে আমার বড় ভয় করে। কেন বারবার আঘাত করে আমার সেই সুখটাকে তুমি চোখের জলে ভাসিয়ে দিচ্ছ? তোমার জীবনের নায়ক হওয়ার কোনো যোগ্যতাই যে আমার নেই। আমি যে ন্যায় নীতি খাঁচায় বন্ধ সামান্য এক মানুষ। মন চাইলেও আমি কোনোদিন পঞ্চজন্য শঙ্খ বাজিয়ে কোনো পবিত্র গঙ্গার ধারাকে যে সাগর সঙ্গমের পথ দেখাতে পারবো না। তুমি আমাকে ক্ষমা করে দাও চম্পা, তুমি আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। ক্ষমা নেই, এত বড় অন্যায়ের কোনো ক্ষমা নেই। কি করবো কিশোরদা? ট্রেনের কামরায় যে খোঁচড় থাকবে সেটা তো আমি বিলকুল আন্দাজ করতে পারিনি। না পারলে আমার সাথে কারবার করতে পারবে। আমি সব জানি। 10 বছর ধরে মেয়ে মানুষের লাইনে আছে। মুম্বাই থেকে এই কলকাতা পর্যন্ত আমার জাল বিছানো আছে। কিন্তু আমি তো সবই জানি। অনেক বড় বড় মাল পুলিশের চালে ধরা পড়েছিল, কিন্তু আপনার নামটা তো তারা আজও খাতায় উঠাতে পারেনি। কিন্তু তোমাদের জন্য আমার সব ব্যবসা চৌপাট হতে বসেছে। মুম্বাইয়ের পার্টি আমার 5 লাখ টাকার পেমেন্ট আটকে দিয়েছে। এখানকার পুলিশকে আমাকে বেকার ধরে নিয়ে গেল, কিন্তু কোনো কেস দিতে পারল না। বেকার ধরে নিয়ে গেল, লাস্টে আমাকে খালাস করে দিল। আরে চম্পাকে কোথায় রেখেছে? আপনাদের পাশের গ্রামে একজনের কাছে জমা আছে। কাদের বাড়ি? কি নাম? আরে নাম ঠিকানা তো আমি বলতে পারবো না দাদা। রাতের বেলা আমি হুট করে ঢুকে পড়েছি, কিন্তু গল্পটা আমার ঠিক চেনা আছে। তাহলে ওখান থেকে তুলে নিয়ে গিয়ে ওকে তোমার থেকে রেখে দাও। মুম্বাই না, ওকে আমি ডাইরেক্ট একদম দুবাই পাঠিয়ে। সেই ভালো দাদা, সেই ভালো। ডাইরেক্ট কাম করলে আপনার লাভটাও বেশি হবে। আরে তাই তো, ওকে দেখার পর আমার এই বুকের খাঁচায় একটা মাটল লেগেছে। ভাবছি ওকে মাঝখানে আমার কাছে রেখে একটু মজা লুটে নেব। আরে সেই দিন দাদা, সেই দিন একেবারে ছিপড়ে করে ফেলে দিন। কিন্তু আবার যদি কোনো লাফড়া হয় তাহলে কিন্তু আমি দ্বিতীয়বার ক্ষমা করব না। ইসু, আরে ইউসুফ খানকে কিন্তু কেউ চোখ রাঙিয়ে কথা বলে না কিশোরদা, কারণ বাদ চলার আগে তার এই হাতের ছুরিটা চলে যায়। ওইসব ছুরির খেলা শেষ করে আমি কিন্তু এখন এই রিভলভার নিয়েই খেলাটা করি। ওটা পকেটে রাখুন। বাড়িতে বাইরের অনেক লোকজন আছে, কেউ দেখে ফেললে হয়তো দুজনে বিপদে পড়ে যাবেন। আরে ও নিয়ে ভাবেন না ভাই। আরে দুই দোস্তের মধ্যে আমাদের একটু হাসি মজা হচ্ছিল। আরে চলি গুড বাই। ইউসুফ খান নামটা কিরকম যেন চেনা চেনা মনে হচ্ছে।
আসলে লোকটা কে বলো তো? সেটা তোমার জানার কোনো দরকার নেই। আছে আছে, দরকার আছে কিশোর বাবু, দরকার আছে। এখানে কে আসছে, কখন আসছে, কেন আসছে, আমার প্রত্যেকটা জিনিস জানার দরকার আছে। না হলে সারা শেষকালে আমি নিজেই বিপদে পড়ে যাবো। বিপদ? কিসের বিপদ? তা অবশ্য জানি না, কিন্তু বেচাদার মুখে আমি শুনেছি ইউসুফ খান নামের এক ব্যক্তি এই তোলাটা মেয়ে মানুষের বেচা কেনার কারবার করে। আরে তাই নাকি? তুমি তো দেখছি অনেক খবর রাখো। আরে খবর না রাখলে তোমার মতো জানোয়ারের সাথে আমি কি করে কাজ করব বলতে পারবেন? তুমি আমাকে জানোয়ার বলছো, অথচ তোমাকে আমি নিজের ভাইয়ের মতো ভালোবাসি। যে ভাইটা একদিন জলে ডুবে মারা গিয়েছিল। এক মিনিট। কদিন আগে যে আপনি বললেন আপনার ভাই কলেরা হয়ে মারা গেছে। আরে ছোট ভাইয়ের কলেরা হয়েছিল, আর মেজো ভাইটা না জলে ডুবে মারা গিয়েছে। আচ্ছা, তোমার আর ভাই আছে বলতে পারো? আমি একটু হিসেবটা মিলিয়ে মুখস্থ করে রাখি। আমার আর কোনো ভাই নেই। এখন তুমি এই আমার মেজো ভাই, তুমি এই আমার ছোট ভাই। আরে তাহলে এই ভাইকে বিশ্বাস করে সমস্ত কথাগুলো বলছো না কেন কিশোরদা? আরে বলো না, ইউসুফ কেন এখানে এসেছিল? আরে বলবো, তোমাকে আমি সব বলবো। আগে ওই মামাটাকে খতম করো, তারপর তুমি আমার পার্টনার হয়ে সব কিছু জানতে পারবে। আরে বুড়োটাকে খতম করা অত সহজে যাবে না, কারণ বুড়োটা মনে হয় আমাকে সন্দেহ করতে শুরু করেছে। আরে কিছুতেই ওষুধ খেতে চাইছে না। তাহলে ওষুধগুলোকে খাবারের সাথে মিশিয়ে দাও, শালা সব কায়দাবাজি বন্ধ হয়ে যাবে। বন্ধ। এ বাড়ির সদর দরজা সব সময় তালা বন্ধ থাকবে, তাই তো মেন গেটে তালা চাবি লাগিয়ে দিলে আলম। আপনি গেট বন্ধ করতে গেলেন কেন? তার জন্য তো দারোয়ান আছে। তুমি দেখছি বাবা কোনো খবরই রাখো না। 7 দিন হলো আমরা এই বাড়িতে এসেছি, পরের দিন থেকেই তোমাদের দারোয়ান ডুব মেরেছে, তাই তো গেটের সামনে টুল পেতে বসে গেছে। অত ভয় পাবার কিছু নেই মেঘমশাই। আরে আমরাও তো আছি, তোমরা তো বাইরের লোক। এটা হলো আমার কুটুম বাড়ি। এই তো একটু আগে একটা সন্ধ্যা মার্কা লোক তোমার সঙ্গেই দেখা করতে এসেছে। মুখ সামনে কথা বলবেন, কাকে কি বলছেন? আমি এখানে নার্সের কাজ করতে এসেছি। যদি বেশি কিছু উল্টো পাল্টা কথা বলে না, আমি এই কাজের ইয়েতে লাখ বলে দিলাম। আরে যাকে যাক, একটু আগে ওই গেটের পাশে এই মানি ব্যাগটা কুড়িয়ে পেলাম। এটা কার বলতে পারো কিশোর? ওই দেখি। ও মিস্টার সুশোভন ঘোষ। ও মিস্টার ঘোষ আজ এবারেতে নেমন্তন্ন খেতে এসেছে। এটা তার ব্যাগ। ঠিক আছে, আমি ওকে দিয়ে দেবো। না, ওটা আমাকে দাও, আমি দিয়ে দিতে পারবো। কি যেন নাম বললে? সুশোভন ঘোষ? সুশোভন ঘোষ উনি জলের দরে নিজের কারখানাটা শ্বশুর বাবাকে বিক্রি করে দিচ্ছে, আর সেই কারখানার জেনারেল ম্যানেজার হব আমি। এ তো খুব ভালো কথা রে। মাথা ঠান্ডা রেখে কারখানা চালাবি, অনেক দায়িত্বের কাজ। তোমার আশীর্বাদ পেলে আমি সব পারবো বাবা। এই কাগজটাতে একটা সই করে দাও। এসব কিসের কাগজ রে? ওটা ওই কারখানাটা সুভাষের নামে কেনা হচ্ছে তো, তাই বাবা হিসাবে ওই দলিলে আপনারও একটা সই লাগবে। লাগবে, আমি জানতাম। তোরা যতই আমাদের বাপ ছেলের সম্পর্ককে অস্বীকার কর, ওই গভর্নমেন্টের খাতায় কিন্তু বাপের নামটা সবার আগে। বল কোনখানে সই করতে হবে বল। ওই দেখি। বাহ, তাহলে এই কাগজটা আমার কাছেই থাক সুভাষ।
কাল সকালে আমি কোর্টে গিয়ে যা করার করে দেব। কোর্ট কাছারির কথাটা শুনলে বড় আনন্দ পাইছা। বলে নতুন করে কার ষড়যন্ত্র করছে? আমার আমার না না, তুমি কি বলছো বাবা? বুঝলি না, ছিলাম ইঞ্জিনিয়ারের বাবা, এবার ও জেনারেল ম্যানেজারের বাপ। কত বড় সব্বানসি কথা বল। আচ্ছা, আপনি বুঝি সুভাষের বাবা? বলি জবাই, এদের হাতে জবাই হতে এসেছে। জবাই হবো মানে? জবাই না, জগাই মন্ডল। বলি আপনি তো জগাই মন্ডল। জগাই না, মাধাই। আমি মাধাই মন্ডল। বাবা বাবা, আপনাকে দেখে বড় আনন্দ পেলাম। যেমন সুন্দর একটা কচি মুরগি। এই যে মানুষকে মুরগি বলে? বলি উকিলের কাছে মানুষ মাত্রই তো কচি মুরগি। কিন্তু আমি আপনার মুরগি নই। সেই পাওয়ার অফ অ্যাটর্নির কি হলো? এই তো সব কাগজপত্র রেডি। এক্ষুনি ওই বাবুর হাতে বলি সেই বাসটা তুলে দিয়ে যাব। কি বলেন? মিথ্যে বলিনি স্যার, আমি মিথ্যে বলিনি। নিজের ধন যে পরের হাতে তুলে দেয়, তার নিজের বাস নিজে নেওয়া বটে। কি বলেন জগাই বাবু? উপরে উপরে। উনি উপরে মানে? জগাই মন্ডল আমার বাবা, অনেকদিন হলো তিনি উপরে উঠে গেছেন। তাহলে আমি বরং ওই বাড়ির উপরে গিয়ে পাত মেরে বসে যাই। তুইও উপরে যা সুভাষ। আর এই জগাই বাঁধের হিসাবটা পড়ে থাকুক। ওই মিষ্টান্ন ঘোষের খাওয়া দাওয়া ঠিক মতো হচ্ছে কিনা দেখ। না 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 না, কাউকে ওপরে যেতে হবে না, সবার খাওয়া দাওয়া শেষ। বাবা, মিস্টার ঘোষকে সঙ্গে নিয়ে এক্ষুনি নিচে নামো। তোমার শাশুড়ির রান্না কেমন লাগছে বৌমা? অপূর্ব। মা মারা যাওয়ার পরে প্রথম এই বাড়িতে এসে আমি এত সুন্দর রান্না খেলাম। তবেই তো, রান্নার ব্যাপারে আমার মা অনেক বড় বড় হোটেলের নাক কান কেটে দেয়। কিন্তু বাবা, আপনারা কদিনের জন্য আমাদের বাড়িতে এসেছেন, তবু মা কেন কষ্ট করে ওই রান্নাঘরে ঢুকলো? একেবারে ঘুমাই দিচ্ছে সব। আমার আবার কষ্ট কিসের মা? নিজের বাড়ি তো আমি দুবেলা নিজের হাতেই রান্না করে খাই। কিন্তু এটা যে আপনাদের কুটুম বাড়ি, বাইরের লোক দেখলে কি ভাববে বলুন তো? কে কি ভাববে তাতে কি আমার যায় আসে মা? যখন আমি তোমাদের অসুবিধাটা বুঝতে পারছি, তখন সেটা না বুঝলে কে দেখবে বলো? আসুন আসুন মিস্টার ঘোষ। আসুন আসুন মিস্টার ঘোষ, তাহলে আমি সব কথাবার্তা পাকা বলেই ধরে নিতে পারি। শিওর, আমি মনে মনে ঠিক করেই ফেলেছি, আমার কারখানাটা আপনার জামাইয়ের হাতেই তুলে দেব। সো কাইন্ড অফ ইউ স্যার। আসলে কি জানেন, কিছুদিন হলো আমার কাজে একদম মন বসছে না, তাই তো 50 লাখ টাকার কারখানা আমি 5 লাখ টাকাতে দিয়ে দিতে চাইছি। আপনি নিশ্চিন্তে থাকুন স্যার, এই সুভাষ আপনার কারখানার সুনাম একদম ঠিক করে রাখবে। আচ্ছা, এই যে আপনাকে কোথায় দেখেছি বলে মনে হচ্ছে। আমাকে? না স্যার, আপনি ভুল করছেন। আমি তো এই মামা বাড়ি ছেড়ে কোথাও বাইরে যাই না। ও, তাহলে হয়তো আমারই ভুল। কিন্তু একটা কথা ছিল স্যার, এই মানি ব্যাগটা গেটের পাশে একটু আগে কুড়িয়ে পেলাম, এটা কি আপনার? ওই দেখি দেখি, হ্যাঁ এটা তো আমারই। আশ্চর্য, ওনার ব্যাগ তোমার কাছে গেল কি করে? ওই গেটের পাশে ওনার গাড়ির সামনে পড়েছিল। কখন যে পড়ে যায় আমি একদম টের পাইনি। স্যার, কাইন্ডলি টাকাগুলো একটু গুনে দেখে নিন ঠিকঠাক আছে কিনা।
হ্যাঁ ঠিকই তো আছে, আপনাদের এখানে পড়েছিল বলেই আমার বাড়ি দারোয়ান হাতে পড়লে একেবারে হাওয়া হয়ে যেত। এই নাও ভাই, এই 100 টাকা তুমি রাখো, এটা তোমার বকশিস। আপনি বোধহয় ভুল করছেন। ওকে কোনো বকশিস দিতে হবে না, কারণ উর্মিলা, উনি যখন একবার বলেই ফেলেছেন তখন আর কথা বাড়াস না। হ্যাঁ, আমি যে একজন দারোয়ান সেটাই আমার গর্ব, ও নিয়ে আমার কোনো লজ্জা নেই। তাহলে টাকাটা নিতে লজ্জা পাচ্ছ কেন? উনি তো খুশি হয়ে টাকাটা দিচ্ছেন। আরে রেখে দাও, রেখে দাও, টাকাটা তোমার অসময়ে কাজে লাগবে। আমি জীবনে ঘুষ খাইনি আর বকশিসও নেনি। গুড, ভেরি গুড। আজকাল কাজের মানুষের মধ্যে এরকম সততা বড্ড একটা দেখা যাবে না। আপনি ওনার পরিচয়টা জানেন না বলে একটা বিরাট ভুল করছেন। উনি উর্মিলা, উনি এখানে ব্যবসার কথা বলতে এসেছে, এই সময় ওসব কথা তোলার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ বলুন স্যার, খাওয়া দাওয়া কেমন হলো? অসাধারণ। হ্যাঁ, এরপর একটা পান হলে একেবারে সোনায় সোহাগা হয়ে যেত। এই যে স্যার, আমি আপনার জন্য নিজের হাতে পান সাজিয়ে এনেছি। বাহ বাহ বাহ, চমৎকার। হ্যাঁ, তাহলে রান্না বান্না তুমিই করেছো নাকি? হ্যাঁ, কেমন হয়েছে স্যার? আপনার ভালো লেগেছে তো? দারুণ লেগেছে। সামনের সপ্তাহে আমার মেয়ের জন্মদিন, আমি তো ভাবছি মিস্টার সরকারকে বলে তোমাকে আমাদের বাড়ি রান্না করার জন্য নিয়ে যাবো। তার জন্য কোনো অসুবিধা হবে না স্যার, সুভাষ রাজি থাকলে আপনি ওকে নিয়ে যেতে পারেন। না, সুভাষ রাজি থাকলেও উনি কারো বাড়িতে রান্না করতে যাবেন না। কেন কেন? তার জন্য ওনাকে আমি আলাদা করে টাকা দেবো। তবু উনি কারো বাড়িতে রান্না করতে যাবেন না, কারণ উনি এ বাড়ির কাজের লোক নন, ওই মানুষটার স্ত্রী। আরে বাবা, তাতে কি হয়েছে? আপনাদের দারোয়ানের বউ যদি রাঁধুনির কাজ করতে পারে। রান্না করলেই কেউ রাঁধুনি হয় না স্যার। ওই ভদ্র মহিলাই আপনাদের ওই সুভাষ মণ্ডলের গর্ভধারিণী মা। মা? তার মানে আপনি ওই সরকারি অফিসের গোডাউনের দারোয়ানের কাজ করা এই 4th ক্লাস মানুষটাই সুভাষের বাবা। আশ্চর্য, আপনারা এদের আসল পরিচয়টা গোপন করে আমাকে এভাবে লজ্জা দিলেন কেন মিস্টার সরকার? ছি ছি ছি। আমিও তোমাকে সে একই প্রশ্ন করতে চাই বাবা। ওরা তো তোমার পরিচয় ভিক্ষা করতে আসেননি, তুমি তো উর্মিলাকে পাঠিয়ে ওদেরকে এ বাড়িতে ডেকে নিয়ে এসেছো। আমি কিন্তু বারে বারে মিথ্যার কথাটা ধরিয়ে দিতে চেয়েছিলাম, কিন্তু এমন একটা পরিস্থিতি হলো যে আমি সব বুঝতে পেরেছি মা। আই এম সরি মিস্টার মন্ডল। দারোয়ান কিংবা কারখানার মালিক হলেও আমরা দুজনের সন্তানের পিতা, সেই পরিচয়ে আমরা দুজনে সমান। তাই আমি আপনাদের স্বামী স্ত্রীর কাছে অনিচ্ছাকৃত ভুলের জন্য হাত জোর করে ক্ষমা চাইছি। চলি মিস্টার সরকার। তাহলে কাগজপত্র কবে সই হবে স্যার? কোনোদিনও হবে না, কারণ যে মানুষ তার নিজের বাবা মার পরিচয় সম্মান রাখতে পারে না, সে কোনোদিনই আমার কারখানার সুনাম রাখতে পারবে না। কিন্তু কারখানাটা সুভাষকে নয়, ওটা তো আমাকে বিক্রি করতে চেয়েছিল। না, যারা নিজের পরমাত্মীয়র সঙ্গে ছি চাকরের মতো ব্যবহার করতে পারে, তাদের সঙ্গে ব্যবসার সম্পর্ক রাখতে আমি ঘৃণা বোধ করি। ছি 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 ছি। কেন তোমরা এইভাবে একটা জেনারেল ম্যানেজার হওয়ার পথে কাটা দিলে? তোমরা কি মানুষ না বাপ্পা নামের কলঙ্ক? তোমরা হ্যাঁ স্যার, আপনি ঠিক কথাই বলেছেন। হয়তো বাবা এর মাহাত্ম্যটা বুঝতে পারতেন। কেন? সুভাষ
সাহস তোমাদের জন্য কি করেনি? এ বাড়িতে নিয়ে এসে রাজার হলে রেখেছে। কেমন রাজার হলে রেখেছে সেটা ওরা না বুঝলো আমি জানি কিশোরদা। ওরা আসার পর দিনে তোমরা রাঁধুনিয়া দারোয়ানকে চাকরি থেকে ছাড়িয়ে দিয়েছো। এ তুই কি বলছিস দাদা? বাবানি কি আমাকে বলেছে তোরা কিছু কাউকে না জানিয়ে হঠাৎ করে ছুটি নিয়েছিস? তাতে কোন মহাভারত অশুদ্ধ হয়ে গেছে? ওই মানুষটা তো সত্যি সত্যি একটা দারোয়ান। তুই কাকে দারোয়ান বলে বলছিস? যে স্বর্গে দরজায় বসে দিনরাত মানুষের পৃথিবীতে আসা যাওয়ার হিসাব রাখে, পাপ পুণ্য সব দেখায়। চুপ করো। আমাদের পেটে পেটে যত বদমাশি ছিল সব আজ এখানে উজাড় করেছে। না রে না, তোর মায়ের পেটের আবর্জনা আজ থেকে 30 বছর আগে এই পৃথিবীতে নেমে এসেছে। আর আমরা সেই গর্ভের আবর্জনার নাম দিয়েছি সন্তান। সন্তান। আপনাদের কাছে ক্ষমা চাওয়ার মুখ আমার নেই, তাই হাত জোড় করে বলছি আপনারা এখান থেকে চলে যান। শয়তানের মন্দিরে কখনো মানবতার মূর্তি প্রতিষ্ঠা হয় না। এর জন্য তো আমিই তাই অনেক আশা নিয়ে আপনি আপনাদের এই বাড়িতে এসেছিলাম। যদি পারেন এই হতভাগী মেয়েটাকে ক্ষমা করে দেবেন। না মানা, ছেলের মাতৃত্ব অস্বীকার করলো। আজ আমি তোমাকে নিজের মেয়ে বলে মেনে নিয়েছি। তোমার জন্য আমাদের দরজা চিরদিনের জন্য খোলা আছে মা। তবু আমি সেদিন ও বাড়িতে যাব। আমি তবু এই বাড়িতে যাব যেদিন এই মানুষগুলো সব হারিয়ে আমার দরজায় দিয়ে দাঁড়াবে। আর এ হচ্ছে এক বাংলাদেশে গৃহবধূর প্রতিজ্ঞা। এরপরও কিসের আশা তোমরা এখানে দাঁড়িয়ে আছো? গেট আউট! আইসি গেট আউট ফ্রম হিয়ার। সবার আগে দয়া করে আমাকে 500 টাকা দেবেন স্যার। তোমাদের জন্য ভিখারিদের ভিক্ষা দিতে ভয় পাই না। এই নাও। না স্যার না, এটা ভিক্ষে নয়, ঘুষ নয়, বকশিস নয়। এক দারোয়ান আর রাঁধুনির 5-7 দিনের কাজের মজুরি, এই 4th ক্লাস স্টাফের ন্যায্য অধিকার। বাবু গো, যদি আবার কোনোদিন এই পৃথিবীতে জন্ম নিতে হয় তাহলে আমি ওই 4th ক্লাসের কেই স্বামী বলে মেনে নেব। আর যদি আমার সন্তানের জন্ম দিতে হয় তাহলে যদি এই সুভাষের মতন সন্তান আমার গর্ভে গর্ভ ধারণ করে তাহলে আমি তাকে নুন খাইয়ে মেরে দেব। নুন। তবু উন্নয়নের ফসল হয়ে এই বাংলাদেশের ঘরে ঘরে আজ এমন সন্তান জন্ম নিচ্ছে, তার জন্য আজকের এই সুভাষের কোনো লজ্জা নেই। আমি একা লজ্জা পাবো কেন? তুমিও তো বাইরের লোকের সামনে তোমার বাবার মাথাটা নিচু করে দিলে। কিন্তু আমিও তো এখনো নিজের বাবাকে ছেড়ে পরের বাবাকে বাবা বলতে শিখিনি সুভাষ। এই সুভাষ আর কিশোর তবু আমার গর্ব। ওরা না থাকলে আমার সম্পত্তিটা আজ হয়তো ভিখারিদের আশ্রম হয়ে যেত। তাহলে তুমি তো তাদের আশীর্বাদ পেতে বাবা। এখন তো তুমি কুরু পাণ্ডব দুপক্ষের অভিশাপ কুড়াচ্ছ। পাগলা রে, মানুষ চিনলি না। তুমি এই মামার মতো মানুষের সন্তান হয়েও তুমি সেই দেবতাকে চিনতে পারলে। অন্য কোনো বাবা হলে তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ির বাইরে বার করে দিত, তাই না মামা? সব স্নেহ ভালোবাসা ছেড়ে আজ আমি তাই করব।
বেরিয়ে যা, বেরিয়ে যা আমার বাড়ি থেকে। আমি তোকে ত্যায্য পুত্র করলাম। কিন্তু আমি তো তোমাকে পরিত্যাগ করব না বাবা। এই শকুনির পাশার চালে এই কুমান করে তোমার এই সাদের কুরুক্ষেত্র শ্মশানে পরিণত হয়, ওই সেই দিনটা দেখার জন্য আমি এই বাড়িতেই বসে থাকবো, এই বাড়িতেই বসে থাকবো। কিশোর, আর আমি কাউকে চাই না। এই নাও তোমার সেই পাওয়ার অফ প্যাটর্নির কাগজপত্র। আজ থেকে সব বিষয় সম্পত্তি আমি তোমার হাতেই তুলে দিলাম। তোমার সেবায় আমার জীবনের ব্রত মামা। এক হাতে তোমার বিশ্বাসের অধিকার, আর অন্য হাতে ওই মাথায় মণ্ডলের মৃত্যুবাদ। তোমার অপমানের শোধ আমি তুলবই মামা। 7 দিনের মধ্যে ওই মাথায় মণ্ডলকে আমি ভিটে ছাড়া করব। তারপর এই কিশোর কর্মকারের এই হাত বৃক্ষের মতো তার শেকড় ছড়িয়ে দেবে মাটির অনেক দূর। তোমরা কেন বুঝতে পারছো না যে এভাবে আমি বাড়ি ছেড়ে চলে যেতে পারি না? আমাকে অন্তত 7টা দিন সময় দিতেই হবে। খামোশ! আরে ইউসুফ খান কি তোর ইয়ারের চাকর নাকি? যে তা বললে সালাম থেকে চলে যাবে? আমাদের ব্যবসার একটা আদব কায়দা আছে চম্পা। নগদ টাকা দিয়ে আমরা তোকে কিনে নিয়ে এসেছি। তাহলে কেন আমাকে এতদিন এখানে ফেলে রেখে গিয়েছিলে? কেন আমাকে একটা মিথ্যে আশ্রয় নিতে হয়েছিল? তবে আমরাই তোর আপন জন। ওই ভদ্রলোকের সঙ্গে তোর কোনো সম্পর্ক নেই। কিন্তু আমি যে এতদিন ধরে ওর নুন খেয়েছি, 5 জনের কাছে ছেলেটা কি পরিপদ দেবে? আরে তোর ব্যাপারটা কি বলতো? আরে ওই ছেলেটাকে তুই কোনো ভালোবাসিস নাকি? আমি জানি না, আমি কিচ্ছু জানি না। শুধু একটাই কথা জানি, বাইজির ভালোবাসাকে কেউ কোনোদিন ভালোবাসা হিসেবে মেনে নেয় না, কেউ কোনোদিন বিশ্বাসের মর্যাদা দেয় না। তাহলে তুই ফালতু লাবড়া করছিস কেন? আমার সঙ্গে চল, ফিরে চল আমাদের সঙ্গে। নিশ্চয়ই ফিরবো, আমি তোমায় কথা দিচ্ছি। মা বাবার কাছ থেকে বিদায় নিয়ে আমি বাপের বাড়ি যাচ্ছি বলে আমি কিছু দিনের মধ্যেই তোমাদের কাছে চলে যাব। তোর ফালতু বাদ শোনার মতো আবার সময় নেই। খবরদারি শোন, আমি তোমাদের অনেক অত্যাচার সহ্য করেছি, কিন্তু ওই মেয়েটার সঙ্গে কোন রকম অভদ্রতা করার চেষ্টা করলে আমি কিন্তু পুলিশ ডাকতে বাধ্য হব। ঠিক না, তুই আমাকে পুলিশ দেখাচ্ছিস? আরে চম্পা, আমি যাচ্ছি আর তোকে 3 দিন সময় দিয়ে যাচ্ছি। যদি এর মধ্যে তুই ঠিক থাকিস তাহলে ঠিক, আমি তোদের অ্যাকশনের লাশ আমি নিয়ে যাবই যাব। চম্পা, ওই তুলসী তলায় প্রদীপ জ্বালিয়ে কোনো আগুনকে তুই আঁচলে বাঁধিস না রে। তাতে তুই একাই জ্বলবি না রে, তোর সাথে সাথে ওই গৃহস্থটাও পুড়ে ছাই হয়ে যাবে রে চম্পা। ওই গৃহস্থটাও পুড়ে ছাই হয়ে যাবে, ওই গৃহস্থটাও পুড়ে ছাই। তবু বাইরে থেকে বোঝা না গেলে কার মন যে কোন আগুনে পড়ে তা কেউ দেখতেও পায় না, দেখানো যায় না। আমার জন্য কোনোদিনও কারো মন পড়েনি আর পড়বেও না। ওইসব না ভেবে চলো, খেয়ে নেবে চলো। না মানে আমি বাজারের হোটেল থেকে খেয়ে এসেছি। খেয়ে এসেছো? আর আমি তোমার জন্য
সারাদিন না খেয়ে বসে আছি। কেন? আমি তো তোমাকে খেয়ে নিতে বলেছি। তবু স্বামীকে না খাইয়ে এদেশের কি হস্তদের? তুমি কেন বারবার ওসব নিয়ে ভাবো চম্পা? ওসব কথা যতই ভাববে ততই তুমি মিথ্যার ফাঁদে জড়িয়ে যাবে। আর তো দু একটা দিন আমি এখানে আছি, তারপর তো কোনোদিনের মতো আমি ঠিক চলেই যাব। সত্যি কি অদ্ভুত সম্পর্ক আমাদের। তোমাকে থাকতেও বলতে পারি না, আবার চলে যাবার কথা ভাবলেই মনের ভিতর একটা কাঁটা ফুটে ওঠে। মিথ্যে, সব মিথ্যে। তোমার মন বলে কিছুই নেই। যদি থাকতো তাহলে তুমি খেয়ে এসে বলতে পারতে না। আমি কিন্তু সত্যি সত্যি খেয়ে আসিনি চম্পা। খাওনি? না, আজ হঠাৎ দুটো ছবি বিক্রি করে কিছু টাকা পেয়েছিলাম, তাই বন্ধুদের সঙ্গে হইচই করে হোটেলে গিয়েছিলাম। কিন্তু হোটেলে বসেও আমার গলা দিয়ে কিচ্ছু নামলো না। তাই হোটেল থেকে বেরিয়ে আমি তোমার জন্য এই শাড়িটা কিনে নিয়ে এলাম। সত্যি বলছো? সত্যি তুমি এই শাড়িটা আমার জন্য নিয়ে এসেছো? হ্যাঁ, ভাবলাম কটা দিন রান্না করে খাওয়ালে, আদর যত্ন করলে। না গো না, একবার অন্তত মিথ্যে করেও তুমি আমায় বলো এই তোমার ভালোবাসার উপহার। আমি যে মিথ্যে বলতে পারি না চম্পা, তবু যখন আমি ছবি আঁকতে বসি আমার ওই সাদা ক্যানভাসে তোমার ওই সিঁদুর পরা মুখটা বারবার ভেসে ওঠে। যতক্ষণ আমি বাইরে থাকি ঘরে ফেরার জন্য মনটা আমার সাজির পাখির মতো ডানা ঝাপটায়। চম্পা, চম্পা, একেই কি ভালোবাসা বলে? এ কথা জবাব তোমার জানা নেই? তা আমি কি করে জানবো বলো? এই আমার জীবনের শ্রেষ্ঠ উপহার। যদি কোনোদিনও নিজেকে শেষ করে দেওয়ার সাহস আমার মনের মধ্যে আসে, তোমার দেওয়া এই শাড়িটা গলায় বেঁধে আমি সেই চরম শান্তির পথে পা বাড়াবো। না চম্পা, না, তুমি বলবে না। বাইজি হলেও তোমার মনটা যে সত্যম শিবমের পূজারী। আমার এই অন্ধকার জীবনে তুমি নতুন আলোর দিশা। ছি 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 উদাস, এই কি দেখছি আমি? এই তোমার আসল পরিচয়? না না রূপা, না, তুমি বাইরে থেকে যা দেখেছো তা সত্যি হলেও ভেতরটা কিন্তু মিথ্যার মিনারের উপর দাঁড়িয়ে আছে। আমাকে ভোলানোর চেষ্টা করো না। কদিন ধরে শুনছিলাম তুমি নাকি বিয়ে করেছো, নতুন বউ নিয়ে সংসার করছো। না বোন, না, তুমি বিশ্বাস করো আমরা দুজন স্বামী স্ত্রী নই। হাতে শাখা শীতে সিঁদুর নিয়ে বলতে, ও কথা বলতে তোমার লজ্জা করছে না? মিথ্যে, সবকিছু মিথ্যে, সব মিথ্যে মিথ্যে মিথ্যে। একটা মাথা গোজার আশ্রয়ের জন্য এই মিথ্যে বধূর শ্বাসটা আমাকে সাজতে হয়েছে। তাই যদি সত্যি হয় তাহলে উদাস সেই সাজ মেনে নিয়ে তোমার সাথে ঘর কেন করছে? রূপা, রূপা, প্লিজ বিশ্বাস করো, এক অদ্ভুত পরিস্থিতিতে মাত্র একটা রাতের জন্য ওকে আমি আশ্রয় দিতে বাধ্য হয়েছিলাম। আর তাই একটা অজানা মেয়ের সাথে তুমি দিনের পর দিন রাত কাটাচ্ছ? না বোন, না বোন, না। আজ পর্যন্ত কোনোদিন আমরা একসাথে রাত কাটাইনি। তোমার উদাস আজ ওই গঙ্গার মতো পবিত্র, কিন্তু তোমার ওই পবিত্র মানুষটা আজ আমার বিশ্বাসঘাতকের এক জীবন্ত মুহূর্ত। আমি বিশ্বাসঘাতক নই রূপা, আমি বিশ্বাসঘাতক নই। এই মুহূর্তে হয়তো সবাইকে আমি সব কথা খুলে বলতে পারছি না, কারণ নাসিমা মেসমশাই ওকে আমার বউ ভেবে ভুল করেছেন। বাহ, চমৎকার। সবাই শুধু ভুল করে, শুধু তোমরাই নির্ভুল। কেন কেন উদাস, কেন তুমি আমাকে এভাবে ঠকালে? কেন? ও তোমায় ঠকায়নি বোন। গঙ্গার জল সমাজের সব আবর্জনাকে বুকে টেনে নেয় বলেই সে এতটা পবিত্র। উদাস এই নোংরা বাইজিকে তার পবিত্রতার ছোঁয়া দিয়েছে, সে মানুষের পরিচয় দিয়েছে। তুমি বাইজি? ছি 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 ছি। হাজারো পুরুষের কামনা বাসনা নিয়ে যে নিজের পেট ভরায়, আমি তার সাথে কোনো কথা বলতে চাই না। রূপা, তুমি আমাকে দুটো দিন সময় দাও,
ও চলে গেলেই আমি তোমাকে সব কথা খুলে বলবো। না, তোমার মতন একটা ছেলের সঙ্গে আমার কোনো কথা থাকতে পারে না। জীবনে আর কোনোদিনও তুমি আমার সামনে এসে দাঁড়াবে না উদাস। আমি তোমাকে ঘৃণা করি। I hate you, উদাস। I hate you। উদাস, তুমি শিগগিরই যাও, ওকে ফিরিয়ে নিয়ে আসো। গিয়ে কোনো লাভ নেই চম্পা, কারণ সত্যি আর মিথ্যা হলো দুই সতীনের মতো। এদের দুজনকে একসঙ্গে নিয়ে ঘর করা যায় না। কিন্তু তোমার ভালোবাসার ঘরটা ভেঙে দিয়ে আর তো আমি এখানে এক মুহূর্ত থাকতে পারবো না। আমি এক্ষুনি এখান থেকে চলে যাব। তুমি একা গেলেও তো চলবে না বৌদি, ভাড়াটে বাড়িওয়ালা সবাইকেই ছেড়ে চলে যেতে হবে। তাকে বলে শিকড় সূত্র তুলে ফেলা। তাই তো আমরা হাতে কি আজে বাজে কথা বলছেন আপনারা? কেন এসেছেন এখানে? কি চান? বলি সেটা আমরা মাথায় বাবুকেই বলবো। বলি ও মাথায় বাবু, মাথায় বাবু, মুখ লুকিয়ে ঘরে বসে আছেন কেন? বেরিয়ে আসুন। আরে আস্তে আস্তে, এই ভোর দুপুরে ক্লাস 4 এর বাড়িতে চেল্লাচ্ছেন কেন? কি হয়েছে? কি হয়েছে মানে? পরের ভিতরে ভাড়াটি নিয়ে বসে আছো, কোন আক্কেলে শুনি? এখনই এখনই বাড়ি থেকে বেরিয়ে যাও। বলি এই হারামজাদা, বলি ঘুষের পয়সায় কি মাল খেয়েছিস? আমরা কি তো শ্বশুর বাড়িতে আছি? বলি সুবলের শ্বশুর বাড়ি না হলো নিজের ছেলের শ্বশুর বাড়ি। তো এছাড়া নিশ্চয়ই মাথা খারাপ হয়ে গেছে। এক বালতি ঠান্ডা জল নিয়েছে ওর মাথায় ঢালো তো বৌমা। না বাবা না, নিশ্চয়ই কোথাও কোনো গোলমাল হয়েছে। আগে ভালো করে শুনুন, ওরা কি বলতে চাইছে। আমি বলতে চাই, আজ থেকে 3 মাস আগে মাধাই বাবু এই ভিটেটা পরিতোষ সরকারের নামে লিখে দিয়েছে। আমি লিখে দিয়েছি? হ্যাঁ, 3 মাসের মধ্যে বাড়ি খালি করে দেওয়ার কথা ছিল। বলি আজ তার শেষ দিন। এসব তোমরা কি বলছো? আমরা শুধু শুধু বাড়ি বিক্রি করতে যাব কেন? আপনি নন, করেছেন ওই মাধাই বাবু। বলি এই দেখুন তার সই করা দলিল। ওই দেখি দেখি, এ কি মশাই? এ তো আপনার সই বলে মনে হচ্ছে। কি বলছো তুমি? বাবার সই বলে মনে হচ্ছে না? চাল, ওরা নিশ্চয়ই চাল দলিল বানিয়েছে, কিন্তু তাতে কোনো কাজ হবে না, কারণ আসলটা আমার কাছেই আছে। না, আসল দলিল হস্তান্তর করিলাম বলে এখানে লেখা আছে। ওটাই তো ভুল করে ফেলেছেন উকিল বাবু, কারণ ওটা এখনো আমার আলমারিতে তালা চাবি লাগিয়ে পড়ে আছে। তাহলে সেটা এনে দেখিয়ে দাও না কেন? তাহলেই তো চক্ষু কোণে বিপাক অর্জন হয়ে যাবে। না গো, এই নাও চাবি, আলমারি থেকে দলিলটা নিয়ে এসো। আমি এক্ষুনি যাচ্ছি। তাহলে আপনারা কাগজপত্র মীমাংসা করুন, আমি বরং ভিতরে গিয়ে মালপত্রগুলো বাইরে বের করে দিচ্ছি। খবরদার সুবল, মাথায় একটা জিনিসে হাত দিলে তোর আমি সেই হাতটা ভেঙে দেবো। এই লাও ঠেলা, এখন আর বালির ভাই শুকিয়ে বেসে আছি। বলে আমরাও তাহলে পুলিশ ডাকবো। সোজা আগুনে ঘি না উঠলে আগুন আপনাদের কাউকে কিচ্ছু করতে হবে না। মাসিমা দলিলটা নিয়ে এলে সব তর্কের মীমাংসা হয়ে যাবে। মাসিমা,
আমি নিজের হাতে দ্বারের চাবি বন্ধ করে রেখেছিলাম। সব জিনিসই আছে কিন্তু দলিলটা তো নেই। কি বলছেন ভাবিজি? তালাবন্ধ ড্রয়ার থেকে দলিল কোথায় যাবে? আর আপনি চাবিটা কোথায় রেখেছিলেন? চাবিটা তো আমার কাছে ছিল, আমি সবসময় এই আঁচলে বেঁধে রাখতাম। তাহলে সেই তালাবন্ধ ড্রয়ার থেকে দলিলটা কি করে উধাও হয়ে গেল চম্পা? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি তো একবারের জন্য আলমারি খুলিনি। ও কথা বলে তুমি তোমার দায়িত্ব এড়িয়ে যেতে পারবে না চম্পা। আঁচলে চাবি যখন বেঁধেছ তখন দলিলটা কিন্তু তোমাকেই বের করে দিতে হবে। আমি ওই ভগবানের নামে দিব্যি করে বলছি গো, আপনারা সবাই বিশ্বাস করুন। আমার বিশ্বাস অবিশ্বাস সব তালগোল পাকিয়ে যাচ্ছে রে মা। আজ আমি বুঝতে পারছি বিরাট একটা ষড়যন্ত্র করে আমাকে ও বাড়িতে নিয়ে যাওয়া হয়েছিল। তারপর সুভাষ ফাঁকি দিয়ে আমাকে সাদা কাগজে সই করে নিয়েছিল, আর এ বাড়ির কেউ দলিলটা তুলে দিয়েছিল ওদের হাতে। তাহলে বৌমা কিছুতেই এই কাজ করতে পারে না। আমি বিশ্বাস করি না। কিন্তু আমি বিশ্বাস করি, আমি বিশ্বাস করি, কারণ চম্পাই সেদিন জোর করে আপনাদেরকে ও বাড়িতে পাঠিয়েছিল, আর সেই জন্যই ও মিথ্যে পরিচয় দিয়ে বাড়িতে আশ্রয় নিয়েছে। মিথ্যে পরিচয় দিয়েছে মানে? তুই কি বলতে চাস সুদাস? চম্পা আমার বোন নয় গফুর চাচা। ও যে সমাজের রাস্তাকুল থেকে উঠে আসা একটা পতিতা বাইজি। একটা গুন্ডা আমার গলায় ছুরি ধরে জোর করে ওকে আমার ঘরে ঢুকে দিয়েছিল, আর আপনারা ওকে আমার বউ ভাবে ভুল করেছে। না না না, ভুল নয়। সব কিছু জেনে শুনে ওই মাথায় কাকা ওই মেয়েটাকে নিয়ে এই বাড়িতে ব্যবসা বেঁধেছিল। আহা যেন মৌচাকের মধু। সুমন, আগে জানলে ওই আসরে আমরা বাসন সাজাতাম রে। এসেছিল, কদিন হলো কয়েকজন লোক এই বাড়িতে এসেছিল। ছি 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 ছি, যারা তোমাকে নিজের মেয়ে বলে বুকে টেনে নিয়েছে তাদের সঙ্গে তুমি এই বেইমানি করতে পারলে? আপনারা সবাই বিশ্বাস করুন, আমি কখনো এ বাড়ির জন্য ক্ষতি করিনি। এদের মতো আজ আমি এক ষড়যন্ত্রের শিকার। কিন্তু তুমি যে ভাইজি সে কথা অস্বীকার করতে পারো না বাবা, সত্যি সত্যি আমি এক ভাইজি। তাই তো একটা মিথ্যেকে আঁকড়ে আমি এই নরকের পাকে পড়ে এই জীবনটাকে ফেলে দিয়ে সামনের পথ দেখাতে চেয়েছিলাম। আর তাই তুমি আমাদের ঠাকুর ঘরে ঢুকেছো, দলিল চুরি করে আমাদের ঘর ছাড়া করেছো। শয়তানি শয়তানি কোথাকার, শয়তানি দূর হয়ে যাও, দূর হয়ে যাও, দূর হয়ে যাও। শয়তানি, আমাকে তুমি যত ইচ্ছে মারো, আমি তো শুধু তোমাদের ভালোবাসাটাকে স্বীকৃতি দিই বলে। চুরি করনি? আমাদের বিশ্বাস ভালোবাসার বদলে কি দিয়েছো তুমি? পাপ অধর্মের অপবিত্রতার মন্ত্র ছাড়া কি আছে তোমার মনে? না ভাইজি, এতদিন আমি তোমাকে মা বলে ডেকে এসেছি, তাই ওই মা শব্দটার সম্মান রাখতে তবে দয়া করে এখান থেকে চলে যাও। যাবো বাবা, যাবো। আমিও তো আপনাকে বাবা বলে ডেকেছি। যেমন করেই হোক আপনাদের ওই দলিল আমি ফিরিয়ে এনে দেবই। এই পৃথিবীর কেউ আমার বাবা মাকে ভিটে ছাড়া করতে পারবে না, কোনোদিনও না। আর সেদিন তোমাকেও স্বীকার করতে হবে উদাস, অপবিত্র পতিতা হলেও চম্পা ভাইয়ের এই মন্ত্র সত্যম শিবম সুন্দরম
চলতো গেল, আবার আমি 24 ঘন্টা সময় দিয়ে যাচ্ছি। কাল বিকেল এর মধ্যে বাড়ি খালি করে দিতে হবে। এই পরিতোষ বাবু তার মেয়ে জামাই চলে এখানে নতুন করে ঘর তুলবো, তার নাম হবে শান্তি সদন। শান্তি সদনে বাপ বুড়ো বাপ মায়ের জায়গা হয় না, স্বামী স্ত্রী ছেলে মেয়েদের নিয়ে সেই স্লোগান হবে, হাম তো আমরা দো, মা বায়রা ভাগো, মা বাপেরা ভাগো। কিন্তু এই ঘর ছেড়ে দিয়ে আমরা কোথায় যাব? কেন ভাবিনা, এই ছোট ভাইটা কি পর হয়ে গেল? গফুর ভাই, হ্যাঁ ভাবিজি, তোমরা আমার ঘরে চলো। রক্তের বন্ধন না থাকলেও আমরা যে আত্মার বাঁধনে বাঁধা পড়ে গেছি। না না গফুর ভাই, না, তা হয় না। কেন হয় না? আমাদের ছোঁয়া খেতে তোমাদের ধর্মে বাঁধবে? ধর্ম তো আমাদের বাপ ছেলের সম্পর্ককে ধরে রাখতে পারলো না গফুর ভাই। ধর্ম তো আমাদের এই 14 পুরুষের ভিটে মাটিটাকে বাঁচাতে পারলো না। তাহলে আর না বলো না মাথাইদা, আমরা যতদিন বাঁচবো ভাই ভাই এক ঠাই হয়ে বাঁচবো। চলো মাথাইদা, মনুষ্যত্বের আগে নাই, আমরা মানুষ হয়ে বাঁচি। তুই কোথায় যাবি বাবা? জানি না আমি কোথায় যাব, কি করব। মনের দিক থেকেও যে আমি দেউলিয়া হয়ে গেছি। শুধু ঈশ্বরকে হাত জোর করে বলছি, চম্পাবাই যেন তার প্রতিজ্ঞা পূর্ণ করতে পারে। আমাদের সব সন্দেহ যেন মিথ্যে হয় ঠাকুর। জীবনে একবার ওই বঞ্চিতা নারীকে তুমি জিতিয়ে দাও ভগবান। ওই বঞ্চিতা নারীকে তুমি একটি বাড়ির জন্য জিতিয়ে দাও। জিতবে না, আমার সঙ্গে বেঈমানি করে কেউ কোনোদিন জিততে পারবে না। মহিম হালদার নাম আমার, তাই আমি সমস্ত সৌদটা কড়াই গন্ডায় উচুল করে দেব। আরে মহিম, তুমি এখনো দাঁড়িয়ে আছো যে? আজ থেকে তো তোমার ছুটি হয়ে গেছে। আরে তুমি ছুটি দেবে, তুমি ছুটি দেবার কে? বেচাদা আমাকে এখানে কাজে পাঠিয়েছে, তাই যা কিছু বলার তুমি ওই বেচাদাকে বলবে। আরে টাকাটা যখন আমি দিচ্ছি, তখন চাকরি থাকা না থাকাটা তোমার, মালিক হচ্ছে আমি। ভাই ভাগ শালা এখান থেকে। এতদিন যাকে নিজের ভাই বলে মনে করে এসেছো, আজকে তাকে শালা বলছো। আরে অনেক কাজ উদ্ধারের জন্য অনেক অন্ধকারকে আলো দেখাতে হয় মহিম। তা অবশ্য সেটা আমি ভালো করেই জানি। যে মামা তোমাকে নিজের ছেলের চেয়েও বেশি ভালোবেসেছে, সেই মামার পিঠে যখন ছুরি বসাতে পেরেছো, তখন তুমি মানুষ না, একটা জীবন্ত জানোয়ার। তবু ওই যাওয়ার আগে আমি একটা কথা বলে যাই, কিশোর বাবু, আমার পুরো টাকাটা কিন্তু ক্লিয়ার করে দিতে হবে। আরে 1 লাখ টাকা পাওয়ার মতো তুমি কি কাজ করেছো? আরে কি এমন করিনি? একটা অসুস্থ মানুষকে ওষুধের পরিবর্তে দিনের পর দিন তিলে তিলে বিষ খাইয়েছি। তাই নাকি? তাহলে এই ওষুধগুলো কোথা থেকে এলো বলতে পারো? ওগুলো কিসের ওষুধ? মামাকে খাওয়ানোর জন্য যে বিষ আমি তোমার হাতে তুলে দিয়েছিলাম, তোমার জ্বালানার বাইরের বাগান থেকে আমি এগুলো কুড়ে পেয়েছি। যা থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে তুমি শালা ওই শুয়োরের বাচ্চাটাকে কোনো দিনেই বিষ খাওয়াওনি। না, খাওয়াইনি, আমি তাকে বিষ খাওয়াইনি।
আমি জানতাম কিশোর বাবু যে একদিন না একদিন তুমি আমার সাথে বেইমানি করে ধোকা দিয়ে এখান থেকে আমাকে তাড়িয়ে দেবে, তার জন্য আমি খাওয়াই। তাই তুমি আমাকে ধোকা দিলে মহি। 1 বছর ধরে শালা ওই বুড়ো মামাটার মোরা মুখ দেখার জন্য আমি শালা সুকুনের মতো বসে আছি, অথচ তোমার জন্য ওই শালা বুড়োটা বহাল তবিয়তে বেঁচে আছে। বাহ কিশোর বাহ, তুই এত বড় শয়তান! আমার বিশ্বাসের বদলে তুই আমাকে বিষ খেয়ে মারতে চেয়েছিলি। জি মামা, তুমি কি বলছো? ওই ছেলেটা তোমাকে এই বিষ ওষুধগুলো। Shut up, rascal! এখানে দাঁড়িয়ে আমি তোমাদের সব কথাই শুনেছি। ওই ছেলেটার জন্য আজ আমি বেঁচে আছি, অথচ আমার পরমাত্মীয় হয়ে তুই কি না। এইবার দেখুন স্যার, এইবার দেখুন। আরে ও যদি এখানে থাকে তাহলে আমি চলে গেলেও আপনারা কেউ বাঁচবেন না। সেটা তোকে বলতে হবে না, মামা যে নিজেই হাড়ে হাড়ে টের পেয়েছে। যা এখান থেকে। যাচ্ছি বাবু, যাচ্ছি। তবে আবার কিন্তু আমাদের দেখা হবে। সেই দিন তুমি আমার আসল চেহারাটা হাড়ে হাড়ে চিনতে পারবে কিশোর বাবু, হাড়ে হাড়ে চিনতে পারবে। ছি কিশোর, ছি! তোমার জন্য আজ আমার নিজের ছেলে মেয়েকে পর করেছি, মাধাই মন্ডলের মতো একটা সৎ মানুষের সর্বনাশ করেছি। এই তোর মতো জানোয়ারকে আমি পুলিশের হাতে তুলে দেব। কিন্তু মামা, আমি যে তোমাকে খুন করতে চেয়েছি তার তো কোনো প্রমাণ নেই, আর প্রমাণ ছাড়া পুলিশ আমার হাতে তো হাতকড়া পরাবে না। কিন্তু আমি তো তোমাকে এই ঘাড় ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে দূর করে তাড়িয়ে দিতে পারবো। তখন ওই পথে ফিকিরির মতো ভেবে করে ঘুরে পড়বো। বড় দেরি করে ফেলেছ মামা, তোমার ওই পাওয়ার ও পেটর্নির জোরে এর মধ্যেই আমি ওই সমস্ত সম্পত্তিটা গুলজারিলাল মাহাতোকে বিক্রি করে দিয়েছি। না বাবা না, খবরদার তুমি ওকে গালাগাল দিও না, নইলে ওই শব্দগুলোই প্রতিধ্বনি হয়ে তোমার গায়েই লাগবে। ঠিক ও আচ্ছা, ঠিকই বলেছিস রে উর্মি। অর্থের নেশায় অন্ধ হয়ে আমি স্নেহ ভালোবাসা ভুলে এই রক্তের সম্পর্কটাকে দূরে ঠেলেছি। একে কার সাপকে কণ্ঠহার করে গোলায় পড়েছি। এখন বিশেষ জ্বালাতনটা আমাকে সহ্য করতে হবে রে মা। তুমি একা নাও বাবা, সেই নির্বুদ্ধিটার শাস্তিটা যে আমাদেরও ভোগ করতে হবে। না না মা না, এখনো সময় আছে। ভুল যখন বুঝতে পেরেছি তখন আমি মাথা সোজা করে দাঁড়াবই। কিন্তু লতা যে কোনো অবলম্বন ছাড়া সোজা হয়ে দাঁড়াতে পারে না। যখন তোমার পায়ের তলা থেকে মাটি সরে গেল তখন আর কিসের জোরে তুমি সোজা হয়ে দাঁড়াবে বাবা? তোরা তো আছিস রে মা, তুই আর দেবব্রত, এই পৃথিবীতে তোরাই তো আছিস আমার আশার ভরসা। দেবব্রতকে তুমি তো ত্যায্যপুত্র করেছো বাবা, সে তো এই সরকার বংশের এক অক্ষম সন্তান। তুই নোস রে, তুই নোস, আমি এক অক্ষম অপদার্থ বাবা। আমি তোদের কাছে হাত জোড় করে ক্ষমা চাইছি, তোরা আমাকে একটা শেষ সুযোগ দে। কিন্তু আমি তোমাদের কোনো সুযোগ দিতে রাজি নই। এই মুহূর্তে বাড়ি ছেড়ে তোমরা বেরিয়ে যাও, না হলে কিন্তু আমাকে পুলিশ ডাকতে বাধ্য। বাহ, চমৎকার চমৎকার, অতি উত্তম। পথের কুকুরকে ভাত খাওয়ালে সে কৃতজ্ঞতায় পায়ের কাছে এসে দাঁড়ায়, কিন্তু তুমি না মানুষ। কাকে মানুষ বলছিস রে উর্মি?
এই আদর করে বাঁদরের মাথায় রাজমুকুট পরালেও সে কখনো মানুষের পরিচয় পেতে পারে না। মানুষ চিনলি না, কি করে চিনবে? বিশ্বাস, ভালোবাসা, মায়া, মমতার নামাবলীর আড়ালে যারা রক্ত চুষে খায় তাদেরকে কি মানুষ বলে চেনা যায়? এখন যখন চেনা জানা হয়ে গেছে তখন আর মায়া বাড়াচ্ছ কেন? যাও, ঝটপট বিদায় হোক। হতেই হবে। এ আঘাত না পেলে এ বাড়ির চৈতন্য হতো না। এবার তোমাকেও সবচেয়ে নতুন করে শুরু করতে হবে। শুরু নয় উর্মিলা, শুরু নয়। আমার জীবনের ভূত ভবিষ্যৎ সব শেষ হয়ে গেছে। কি হয়েছে বলো? আজ আমি সব সর্বনাশের জন্য প্রস্তুত হয়েই আছি। আমাদের অফিসের ফোর্থ ক্লাস স্টাফটা এতদিন ধরে স্ট্রাইক করেছিল, আর সরকারটা মেনে নিয়ে আমাকে বরখাস্ত করেছে। বাবাকে সেই পুরনো গোডাউনে পুনরায় বহাল রেখেছে। এ তো কোনো সর্বনাশ নয়, এ তো অধর্মের পরাজয় হয়েছে, ধর্মের প্রতিষ্ঠা হয়েছে। আমরা সব এক কলঙ্কের মুক্তি পেলাম। এবার হয়তো আমরা সেই মানুষটার কাছে ক্ষমা চাওয়ার যোগ্যতা অর্জন করলাম। কি বলছো তুমি? যে মানুষ আমার উন্নতির পথে কাটা দিয়েছে, তোমার বাবার গালে চড় মেরেছে। না সুভাষ, না। আমরা তার সঙ্গে যে অন্যায়টা করেছি তাতে আমার আরেকটা গালে তার চড় মারা উচিত ছিল। কিন্তু ছেলে হয়েও আমি যে বেমানি করেছি, তারপর বাবার সামনে যাওয়ার আমার মুখ নেই। আমাকে এখানেই থাকতে হবে। এখানে কোথায় থাকবি রে পাগলা? এ বাড়ি আমি বেনামে কিনে নিয়েছি। শালা ওই বইয়ের আঁচল ধরে এ বাড়ি থেকে বেরিয়ে যাবো। হ্যাঁ, তাই যাবি। সরল বাংলা ভাষায় কথা বলছি, বুঝতে পারছিস না? ভাষা বুঝলেও তোমার চরিত্রটা চিনতে পারছি না। তুমি আমার মাথায় উন্নতির নেশা ধরিয়েছিলে, উর্মিলার কাছে মিথ্যে পরিচয় দিতে বলেছিলে, বাবাকে বদলি করে সাদা কাগজে সই করিয়েছিলে। ইঞ্জিনিয়ারের ভেতরে এরকম একটা অশিক্ষিত জানোয়ারের বাসা ছিল বলেই ও সেটা করতে পেরেছিল সুভাষ। তাই ওকে গালাগাল দেওয়ার আগে ওই নিজের ভেতরের অমানুষটাকে আগে শেষ করো। চলো বাবা, সবার আগে আমরা সবাই ওই মানুষটার কাছে যাই। কিন্তু যে মানুষটাকে আমরা বাস্তুহারা করেছি, সে কি আমাকে ক্ষমা করবে? নিশ্চয়ই করবে। সে সর্বহারা ফোর্থ ক্লাস, মাথার উপর যে ছাদ নেই, আর গোটা পৃথিবীতে যে তার ঘর হয়ে আছে। তাই আমিও আজ আপার ক্লাস থেকে নেমে এসে ফোর্থ ক্লাস হয়ে তার কাছে যাচ্ছি। তার জন্য তোকে অনেক ধন্যবাদ কিশোর। এক সর্বহারা ফোর্থ ক্লাস হয়ে আজ আমি ভীষণ সুখী রে, ভীষণ সুখী, সত্যি সুখী। কিন্তু তোমাকে তো আমি ক্ষমা করব না কিশোর। বাবা যখন এতদিন আমার উপর ভরসা করতে পেরেছে, তখন তোমাকে শাস্তি দিয়ে এই বাবার অপমানের বিচার আমি করবই। বাঁচবে না, তুই কিছুতেই বাঁচবে না। তোরা এই কিশোর কর্মকারের কোনো ক্ষতি করতে পারবি না, কারণ আইনের ফাঁক রেখে সে কোনো কাজ করে না। আইনের উপরেও একটা পাপ পুণ্যের হিসাব আছে কিশোর। সেই ধর্মের কলটা কখন কোন বাতাসে নড়বে তা তুমি কোনোদিনও টের পাবে না, কোনোদিনও না। চলে এসে চলো,
আমরা সবাই আজকে নিষ্পাপ্ত। মনে রেখো, মরার আগে পিঁপড়েরও পাখা গজায়, কিন্তু সে কোনোদিনও পাখি হতে পারে না, কোনোদিনও না। পাখি নয়, পাখি নয়, কিশোর বাজ পাখি হয়ে তোমাদের বাড়িতে নেমে এসেছি। এইবার সে এরোপ্লেন হয়ে আকাশে উড়বে, ভোগ আর সুখের আকাশে ডানা মেলে ভেসে তাই আমিও ভোগের নৈবেদ্য সাজিয়ে নিয়ে এসেছি কিশোর বাবু। আরে এসো এসো চম্পাওয়া। সুভাষের ইউসুফের কাছে শুনেছিলাম তুমি নাকি কোন মহব্বতের মঞ্জিলে বন্দী আছো। সেই মঞ্জিল ভেঙে গেছে বাবু, কিন্তু আমাদের পবিত্রতার প্রশ্নে কোনো ক্ষমা নেই। ওসব কথা থাক চম্পা, কতদিন ধরে উপসী বাঘের মতো আমি তোমার রক্ত চুষে খাওয়ার জন্য বসে আছি। না বাবু না, বাঘ তো হরিণকে ধরে বাঁচিয়ে রাখে না, কিন্তু তোমরা তো আমাদের শরীরটাকে বাঁচিয়ে তিলে তিলে যন্ত্রণা দিয়ে মারো। আরে সেটাই তো এই পুরুষ হওয়ার মজা। এসো, আজ সারা রাত তোমাকে নিয়ে আমি বিজয় উল্লাস করব। তুমি আমাকে মেরে ফেললেও আমি কোনো কথাই বলবো না তোমার সাথে, কিন্তু আমি তোমার ঘরে যাব। তবে তোমার ঘরে যাওয়ার আগে আমার একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত? মাধাই মণ্ডলের জমির দলিলটা তুমি ফিরিয়ে দাও। আরে সে দলিলটা যে আমার কাছে আছে সেটা তুমি কি করে জানলে? আমি তো তার বাড়িতে এতদিন ছিলাম, আর আজ ইউসুফের কাছে আমি তোমার সম্বন্ধে সবকিছুই জেনেছি। কিন্তু এত কষ্ট করে আমি যে দলিল পেয়েছি তা আমি ফিরিয়ে দেব কেন? তুমি যদি ওই দলিলটা ফিরিয়ে না দাও তাহলে কিন্তু আমাকে কোনোদিনও পাবে না। আরে পাবো পাবো পাবো, নিশ্চয়ই পাবো। ভুলে যেও না তোমাকে আমি নগদ টাকা দিয়ে কিনে নিয়েছি। তোমার ওই দেহটার মালিক এখন আমি। দেহ নয়, তুমি কিন্তু তাহলে আমার মৃত দেহটাই পাবে বাবু। কি বলতে চাও তুমি? আমার শর্তে যদি তুমি রাজি না হও, তোমার সামনে দাঁড়িয়ে আমি কিন্তু বিষ পান করব, নয়তো ওই গলায় দড়ি দেব। তার জন্য শুধু আমাকে হারাতে হবে, আমাকে। আর পুলিশ হয়তো তোমাকে খুব শীঘ্রই খুনের অপরাধে ওই হাজতে পুরবে। তুমি কিন্তু আমাদের ব্যবসার নিয়ম ভেঙে বেঈমানি করছো চম্পা। না, বেঈমানি নয়, আজ আমি নিজেকে নিয়েই নিজে নিলামে তুলছি। দলিল দাও আর আমাকে নাও। ওই মাথায়ের মতো মানুষটার জন্য তোমার এত দরদ তুলে উঠছে কেন? আমি শুধু নিজের কথাই ভাবছি না, নিজেকে পুড়িয়ে দিয়েও আমি তার প্রমাণ দিতে চাই। আমি তোমায় হাত জোড় করে বলছি বাবু, একটিবার তুমি আমাকে মানুষ হতে দাও, আমার অন্তরের আলোটাকে সমাজ সংস্কারে ফিরিয়ে দাও। কিন্তু তোমাকে দলিলটা দিলে যে তুমি আবার এখানে ফিরে আসবে তার কি গ্যারান্টি আছে? বিশ্বাস না থাকলে আমি তো এখানে আসতাম না, আমি তো অন্য কোথাও পালিয়ে যেতাম। এই নাও দলিল। আজ ঠিক রাত 10টা বাজার সঙ্গে সঙ্গেই তোমাকে আমি আমার এই বুকের মাঝখানে দেখতে চাই।
কথা দিয়ে গেলাম, যে দলিলটা আজ পর্যন্ত কোনো কুরুক্ষেত্রে লাগেনি, এবার সে পতিতা হবে, সত্যিকারের পতিতা। পরাজয় নয় রে উদাস, পরাজয় সত্যি নয়, তুই আর জিতেছিস। তুমি কি বলছো গফুর চাচা? সত্যি কোথায় বলছি বাপজান, খবরের কাগজে তোর নাম বেরিয়েছে, ছবি ছাপা হয়েছে, তোর আঁকা ছবি বিদেশ থেকে প্রাইজ নিয়ে এসেছে। এই দেখ, কই দেখি দেখি। বাংলাদেশের শিল্পী উদাস মিত্রের আন্তর্জাতিক সম্মান লাভ, প্যারিসের চিত্র প্রদর্শনীতে শ্রেষ্ঠত্বের পুরস্কার স্বরূপ সোনার কাপ সঙ্গে 20,000 মার্কিন ডলার। আশ্চর্য, এ যাবে নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না গফুর চাচা। তবু এ সত্যি রে উদাস, সকাল থেকে গ্রামের পথে সবাই তোর নাম করছে। কিন্তু এ কি করে সম্ভব চাচা? 1 বছর আগে খেলার ছলে ওদেশের প্রদর্শনীতে আমি একটা ছবি পাঠিয়েছিলাম, সেই ছবি যে এমনি ভাবে আমার ভাগ্যটাকে বদলে দেবে তা আমি স্বপ্নেও ভাবতে পারিনি। আমি জানতাম উদাস, আমি জানতাম তুই একদিন বড় হবি, অনেক বড় হবি। কি হয়েছে তা আমি জানি না চাচা, তবে আজ একজনের কথা ভীষণ মনে পড়ছে, যে মনে প্রাণে বিশ্বাস করত আমি একদিন অনেক উঁচুতে উঠবো, অনেক বড় হব। তুই কার কথা বলছিস উদাস? সে কে? আমি তো ভগবানকে সবসময় ডেকে বলেছি আমাদের উদাস যেন অনেক বড় হয়, কিন্তু ও বেটা আজ পর্যন্ত ওই আপার ক্লাসে উঠতে পারলো না। না বাধাই দে না, উদাস আজ বড় হয়েছে, 10 জনের 1 জন হয়েছে। এই দেখো কাগজে উদাসের ছবি ছাপা হয়েছে, উদাস বিদেশ থেকে কাপ নিয়ে এসেছে। হ্যাঁ, সোনার কাপ? কই দেখি দেখি। ছবি দেখি তো উদাস বলেই মনে হচ্ছে। মানদা, দেখে যাও আমাদের উদাস কি কাণ্ডটাই না করেছে। কি হয়েছে গো? এই ছোড়াটাকে নিয়ে দেখছি ঝামেলার আর শেষ নেই, আবার কি হাঙ্গামা বাঁধালে? ও বেটা বিদেশ থেকে প্রাইজ নিয়ে এসেছে গো। এই দেখো কাগজে ছবি ছাপিয়ে সেই সব কথাই লিখেছে। দেখি দেখি, বাবা বাবা কি সুন্দর ছবি। এই ছবিটা আমার কাছে থাকবো, আমি এই ছবিটা বাঁধিয়ে রাখবো। না না, আমি কাদের পয়সা খরচ করে এই কাগজখানা কিনেছি। তোমরা এই জ্যান্ত মানুষকে নিয়ে আনন্দ করো, আমি প্রতিটি ঘরে ঘরে গিয়ে সবাইকে আমার এই উদাসের ছবিটা দেখিয়ে আসি। আরে আজকে বেটার বাম্মা বেঁচে থাকলে কত খুশি হতো। আপনারাই তো আমার মা বাবা, আপনাদের মুখের হাসিটাই যে আমার সবচেয়ে বড় পুরস্কার। কিন্তু তোকে কে পুরস্কার দিয়েছে বাবা? আর কি পুরস্কার পেয়েছো? সোনার কাপ আর 20,000 মার্কিন ডলার, মানে আমাদের দেশের হিসেবে প্রায় 10 লাখ টাকা। কিন্তু সোনার ডলার, এই 10 লাখ টাকা, অত টাকা দিয়ে তুই কি করবি? যা খুশি করুক, এবার আমার বাড়ি ভাড়ার টাকাটা তো সময় মতো মিটিয়ে দিতে পারবে। পুরোর কথা শুনো, বলে বাড়ি এই নেই আর পুরো বাড়ি ভাড়া দেবে। না, আপনাদের বাড়ি আছে, কেউ সেটা ফাঁকি দিয়ে নিয়ে যেতে পারবে না। এই নিন আপনাদের বাড়ির দলিল। এই দলিল তুমি কোথায় পেলে চম্পা? যে এই দলিলটা চুরি করে নিয়ে যায় তাকে কি সেটা খুঁজে পাওয়ার জন্য কোথাও যেতে হয়? তবু শাস্তি পাওয়ার পর কোনো চোর কখনো কোনো জিনিস ফেরত দিতে আসে না। সব মানুষ তেমন সমান হয় না, তাই ওই সব চোরকেও এক মাপে ফেলা যায় না। কিন্তু তোমাকেই তো বলতে হবে দলিলটা তুমি কোথায় পেয়েছো। ভুল বুঝি আমরা যদি তোমার প্রতি কোনো অবিচার করে থাকি, বিচার
চোর হয়ে রইলাম। কিন্তু আমাদেরও তো একটা বিবেক আছে, মানবিকতা আছে। সেখানে যদি কোনো রকম ভুল হয়। না, কোনো ভুল নেই। সবাইকে আমি দেখাতে পারবো যে তোমাদের মতো ভদ্রলোকদের কোনো ভুল হয় না, হতে পারে নিজেদের না। রক্ত দিয়ে তৈরি করা সন্তানকে চিনতে আমরা ভুল করি, কিন্তু কিন্তু তোমাকে যে ভালোবেসেছিলাম তার মধ্যে তো কোনো ফাঁকি ছিল না। একটা কথা মনে রাখবেন, ভালোবাসা দেনেওয়ালা যদি খাঁটি হয় তাহলে লেনেওয়ালাও খাঁটি হবে। ভালোবাসার মানুষ চেনার একমাত্র কষ্টি পাথর হলো। আমি সেই ভালোবাসার দিব্যি দিয়ে বলছি, বলো বলো এই দলিল তুমি কোথায় পেলে, কেমন করে পেলে? জেনে কি লাভ? সমাজের বাইরে বসে সমাজের সব পাপ আর এই নোংরা প্রবৃত্তিকে আমরা নিজের জীবনে টেনে নিয়ে আসতে চাই না। তাই আমার এই অমৃতের ভাগটা তোমার জন্যই আমি রেখে গেলাম, তোমার জন্যই রেখে দিয়ে গেলাম। চম্পা, ওরে উদাস, আমরা হয়তো একটা ভুল করে বসেছি। বিনা দোষে মেয়েটাকে তুই শাস্তি দিলি। এছাড়া আমরা কি বা করতে পারতাম? সমাজের শাসনকে উপেক্ষা করে তো কোনোদিন ওকে আমরা ঘরে তুলতে পারতাম না। ও আমাদের সেই গ্লানি থেকে মুক্তি দিয়ে গেল রে। আপনি ঠিকই বলেছেন মেসোমশাই, ও বুঝিয়ে দিয়ে গেল সামাজিক বিধান কিন্তু মানুষকেও তার সত্যিকারের মর্যাদা দেয় না। সেই মর্যাদা স্বীকার করার জন্য সেই মর্যাদা স্বীকার করার জন্য এরা আজ আমাদের কাছে এসেছে। আমাদের স্বীকার অস্বীকারের কি দাম আছে? নিজের মনের রাজত্বে এই ফোর্থ ক্লাস মানুষটা রাজার আসনে বসে আছে। আজ আমিও ফোর্থ ক্লাস হয়ে আপনার কাছে এসেছি বেআই মশাই। সব হারিয়ে আমি আজ বুঝতে পেরেছি এই পৃথিবীতে টাকা পয়সা বাড়ি গাড়ি করা অনেক সহজ, কিন্তু মানুষ হওয়াটা বড়ই কঠিন। তাই আজ আমরা সবাই তোমার কাছে হাত জোড় করে ক্ষমা ভিক্ষে চাইতে এসেছি বাবা। কিসের ক্ষমা, কিসের ক্ষমা? তুই তো বাবা তোর চাকরির টাকা নিয়েছিস, বাড়িটাও কিনে নিয়েছিস, কিন্তু এই ক্ষমাটা তো তুই আর গায়ের জোরে কেড়ে নিতে পারবি না বাবা। তাই তো হাত জোড় করে এখানে এসেছি মা। নিজের উন্নতির নেশায় আমি ভুলে গিয়েছিলাম অন্তরের উন্নতি না হলে বাইরের উন্নতি শুধু মরীচিকার মতো পথ ফোলায়। তাই তো তোমাদের ছেড়ে চলে গেছি, এ বাড়ির দলিল চুরি করে নিয়ে গেছি। তাই তো তোমাদের সব পথ এই পুণ্যতীর্থের মাটিতে এসে মিশেছে। এরা তাই অনুপ্রাপ্ত হয়ে ক্ষমা চাইতে এসেছে। হ্যাঁ হ্যাঁ বেআই মশাই, এক মাস আগে আপনি আমার গাড়ি চড় মেরেছিলেন, আমি যাই দাঁড়া। কিন্তু এতদিনে আমার চৈতন্য হলো। আপনি আমাকে ক্ষমা করুন। আমরা ফোর্থ ক্লাস মানুষ, ক্ষমা টমা বুঝি না। ভালো লাগলে বুকে টেনে নিই, না লাগলে ছেঁড়া জুতোর মতো ছুঁড়ে ফেলে দিই। দয়া করে এখান থেকে চলে যান। না না, ওনারা যাবেন না মেসোমশাই। যদি মনের দরজা বন্ধ করে অন্ধকারটাকে আটকাতে চান তাহলে আলোটাই যে ভেতরে আসার পথ পাবে না। আমাদের ফিরিয়ে দেবেন না বাবা। ভুল যদি সত্যি হয় তার প্রায়শ্চিত্তর অধিকারটা হচ্ছে সমান হয়। বলুন বলুন মাধববাবু বলুন, চুপ করে থাকবেন না। কারখানার মালিককে চড় মারাটাই আপনার মানায়, এই ভিখারিদের আঘাত করাটা মানায় না। তাহলে আপনারা সবাই ভিতরে যান, আমি বাড়ি যাচ্ছি। কি কোথায় যাবে তুমি? বেআই মশাই প্রথম বাড়িতে এলেন, একটু মিষ্টি আনতে হবে না? যাও যাও মানুদা, ওদের ভিতরে নিয়ে বসাও। আমি বরং
না, আমি কারো জন্য কিছু নিয়ে আসবো না, মিষ্টিও নিয়ে আসবো না, তবে প্রত্যেকের জন্য আমি রান্না করে খাওয়াবো। আসুন আপনারা। একটা সত্যি ভেতরে যাব মা। আজকের রান্নাটা আপনি করবেন না মা, নিজের শ্বশুর বাড়িতে আজকের রান্নাটা আমি নিজের হাতেই করব। হ্যাঁ হ্যাঁ, তাই হবে বৌমা। এসো 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 বৌমা। এই মিলনের দিনেও মনটা ভীষণ খারাপ লাগছে মেসোমশাই। আপনাদের দলিল ফিরে এলো, দূরের মানুষ কাছে এলো, শুধু শুধু একজনকেই এখান থেকে চলে যেতে হলো। ও আমাদের খুব ভালোবাসতো, তাই না রে উদাস? তবু যে সে ভালোবাসা কোনোদিন পূর্ণিমার আলো হয়ে ফুটে উঠতে পারলো না মেসোমশাই। হাজার বাধার প্রাচীর নিয়ম নীতির শক্ত শৃঙ্খল হয়েই তাকে বেঁধে রাখলো। শিকল ভেঙে তুমি চম্পাকে ফিরিয়ে নিয়ে এসো উদাস। ওকে তুমি হারিয়ে যেতে দিও না। এ তুমি কি বলছো রূপা? সে একজন বাইজি যাকে সবাই ঘেন্না করে। তার কারণ আমাদের শিক্ষিত সমাজটা সত্যিকারের মানুষকে হারিয়ে যেতে দেয় না, শুধু ঘৃণা করে দূরে সরে যেতে দেয়। তাহলে তুমি কেন তার জন্য ছুটে এসেছো? সে হয়তো খসে পড়ার তারার মতো আমাদের জীবনে নেমে এসেছিল, সামান্য আলো ছড়িয়ে আবার অন্ধকারেই হারিয়ে গেছে। তাকে মনে রেখে কি লাভ? কিন্তু ও তো তোমাকে পাগলের মতন ভালোবাসে উদাস। সেই ভালোবাসার মর্যাদা দিয়ে তুমি ওকে ফিরিয়ে নিয়ে এসো। এ তুমি কি বলছো মা? উদাস তোমাকে ভালোবাসে আর তুমিও তাকে? উদাসকে বিয়ে না করলেও আমি হয়তো সিঁদুর পাবো, কিন্তু ওই মেয়েটাকে তো কেউ গৃহবধূর মর্যাদা দেবে না। যাও যাও উদাস, তুমি ওকে ফিরিয়ে নিয়ে এসো। আমি তোমাকে কথা দিয়েছি, সে কথা ভুলে গিয়ে আমি কিছুতেই তোমার বিশ্বাসের অসম্মান করতে পারবো না। কিন্তু তুমি কি বুকে হাত দিয়ে বলতে পারবে যে তুমি চম্পাকে ভালোবাসোনি? আমি হয়তো কোনোদিন ভুলতে পারবো না, কিন্তু সে ভালোবাসাকে ভুলে থাকাই তো সভ্যতা। আজ আমি সব খাঁচা ভেঙে দিলাম, সব বন্ধন খুলে দিলাম। তুমি যাও উদাস, তুমি ওকে ফিরিয়ে নিয়ে এসো। তুমি ওকে হারিয়ে যেতে দিও না। আর নিজেকে ফাঁকি দিয়ে কোনো লাভ নেই। ভালোবাসাই যদি না থাকলো তাহলে কিসের সমাজ, কিসের সভ্যতা, কিসের নিয়ম? যা, তুই যা। হ্যাঁ যাব, নিশ্চয়ই যাব। বিবেক আর কর্তব্যের কষাঘাতে আমার মনটা যে ক্ষত বিক্ষত হয়ে গেছে। কিন্তু কিন্তু কোথায় যাব, কোথায় পাবো তাকে? কিশোরের কাছে। কিশোরের কাছে? হ্যাঁ বাবু, হ্যাঁ। আপনাদের বাড়ির দলিল ফিরিয়ে আনার জন্য ওই চম্পা নিজের শরীরটাকে বিক্রি করে দিয়েছে বাবু। তোমরাই তাকে জোর করে সেখানে নিয়ে যেতে চেয়েছিলে। পেটের ধান্দায় বাবু, পেটের ধান্দায়। ও পেটের ধান্দায় পাপ রাজ করলো। মনটা তো মানুষের। আমারই মনটা ঘর চাই, সংসার চাই, ভালোবাসা চাই। তাই বলছি বাবু, চম্পার পবিত্র ভালোবাসাকে নষ্ট করে দিও না বাবু। আপনি যান বাবু, আপনি যান। হ্যাঁ যাব, নিশ্চয়ই যাব। এক বাইজিকে আমি বধূ করে আমার ঘরে তুলেছিলাম, আর আমি কিছুতেই তাকে বাইজির জীবনে ফিরে যেতে দেব না। চম্পাকে আমার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না, কিছুতেই না। চম্পা আমার, আর কেউ তাকে আমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না। একটার পর একটা খেলায় আমি জিতেছি। বাড়ি, গাড়ি, সম্পত্তি আর সুন্দরী নারী, সব কিছু আজ আমার হাতের মুঠো। জীবনের সব খেলায় আমি জিতেছি। হয়তো চম্পা আপনার জন্য পাশের বাড়িতে নিজেকে সাজিয়ে তুলেছে কিশোর তা? হ্যাঁ, ভাইজি হলো মেয়েটার কথার দাম আছে। রাত 10টা বাজার অনেক আগেই সে এখানে এসে হাজির হয়েছে। তবুও তো আপনি তার বেফালতু দলিলটাকে ফিরিয়ে দিলেন। আরে কোটি টাকার মালিক হয়ে
ওই মাধাই মণ্ডলের ভাঙা বাড়িটা আটকে রেখে কি লাভ? মায়েরই বলছে কিশোরদা, এ আপনার মতোই দয়ার শরীর মানুষকে এদেশের মানুষ কোনো মতে চিনল না। আরে তাই তো আমি সব সময় বলি, মানুষ চিনলি না। আমার মতো শয়তানকে চিনতে কেউ ভুল করবে না কিশোর কর্মকার। নিজের মামাকে পথে বসিও তোমার মন ভরেনি, এখন একটা নিষ্পাপ মেয়েকে তুমি তার লালসার শিকার করতে চাইছো। এই হারামজাদা, তুই কোন সাহসে বাড়িতে ঢুকেছিস? বেরিয়ে যা এখান থেকে। খালি হাতে ফিরে যাওয়ার জন্য আমি আসিনি কিশোর কর্মকার। চম্পা কোথায় বলো, তাকে সঙ্গে নিয়েই আমি বাড়ি ফিরবো। এখানে যে আছে তার নাম হচ্ছে চম্পা ভাই। তোমাদের ওই ভদ্র লোকের সমাজে তার কোনো স্থান নেই। তোমাদের চম্পা ভাই আমার কাছে এসেছে চম্পা হয়েছিল, আর তোমরা কিছুতেই তাকে বাইজি বানাতে পারবে না। যে ভাইজির ঘরে জন্মেছে তাকে জোর করে বাইজি বানাতে হয় না রে। সেই পরিচয়টা তার রক্তে মাংসের সাথে মিশে আছে। কিছুতেই চম্পাকে না নেমে এখান থেকে যাব না। আমাদের সমাজ তাকে আমার বউয়ের পরিচয় চিনেছিল। আরে বাইশি কখনো বউ হতে পারে না। তাদের স্বামী সংসার সন্তান হয় না, তাদের শুধু বাবু হয় বাবু। আজ যেমন এই কিশোরদা হয়েছে। যতদিন ভালো লাগবে ওকে নিয়ে আমি ফুর্তি করব, তারপর অন্য কোন বাজারে বেচে দেব। আমি বেঁচে থাকতে তা তুমি কোনোদিনও পারবে না শয়তান। বলো বলো চম্পা কোথায়? তুই কিশোরদের গায়ে হাত দিয়েছিস? ভাগ ভাগ শালা, ভাগ। না আমি যাবো না। চম্পা চম্পা তুমি শুনতে পাচ্ছ? আমি যে তোমাকে নিয়ে যেতে এসেছি। এই শালা, চম্পার নাম তুই মুখে আনবি না, তাহলে তোর মুখ আমি মারো মারো, আমাকে মেরে শেষ করে দাও। তবু আমি চম্পাকে না নিয়ে এখান থেকে কিছুতেই যাব না। না উদাস না, একটা সামান্য বাইচের জন্য কেন তুমি মরতে যাবে? আমি যে তোমাকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি চম্পা। কিন্তু আমি যে কোথাও যেতে পারবো না। এই নরকটাতে যখন জন্মেছি এখানটাতেই আমাকে মরতে হবে। তাই আমি তোমাকে হাত জোর করে বলছি তুমি এখান থেকে চলে যাও। তোমাকে না নিয়ে আমি কিছুতেই যাব না চম্পা। তাহলে এই সুমের ছুরিতে তোকে চাল দিতে হবে। দাঁড়া ইউসুফ, তুমি কোন অধিকারে আমাকে নিয়ে যেতে এসেছো উদাস? আমি যে তোমাকে ভালোবাসি চম্পা। কিন্তু আমি যে তোমাকে ভালোবাসি না উদাস। তোমাদের সমাজের প্রত্যেকটা মানুষকে আমি মনে প্রাণে ঘৃণা করি। তুমি মিথ্যে কথা বলছো। আমি জানি তুমিও আমাকে ভীষণ ভালোবাসো। তুমি কিচ্ছু জানো না উদাস, তুমি কিচ্ছু জানো না। আমি কাকে ভালোবাসি জানো? তার নাম হচ্ছে টাকা টাকা টাকা। তাই এখন এই চম্পা মায়ের ভালোবাসার মালিক হলো ওই কিশোর বাবুর পকেট। পাগলা রে, মানুষ চিনলি না, এখন চৈতন্য হয়েছে জানো। শোকের প্রাণটার ভালোবাসার জন্য বিসর্জন দিও না। ঘরের ছেলে ঘরে ফিরে যা। না আমি যাব না চম্পা। চম্পা এভাবে আমার সঙ্গে অভিনয় করে তুমি কিন্তু কিছুতেই পার পাবে না। অভিনয় তো আমি এতদিন করেছিলাম উদাস। এই রঙিলা বাইজি সেই রংবাহারি অভিনয়টাকে তুমি এতদিন ভালোবাসা হিসেবে বিশ্বাস করেছিলে চম্পা। আমাদের মতো মেয়েদের ছড়া পড়ার হদিশ তোমরা কোনোদিনও খুঁজে পাবে না গো, কোনোদিনও না। তুমি যদি ভালো চাও তাহলে এখান থেকে চলে যাও উদাস।
সম্পার স্মৃতিটাকে তুমি মন থেকে মুছে ফেলো উদাস, মন থেকে মুছে ফেলো। আমার সঙ্গে অভিনয় করে তুমি কিছুতে এভাবে নিজের সর্বনাশ করতে পারবে না। আমি তোমার একটা কথাও বিশ্বাস করি না। তাই নাকি? তাহলে চম্পা, ওর গালে একটা চড় মেরে এখান থেকে বিদায় করে দাও তো, তখন সব কিছু সারা বিশ্বাস করতে পারবে। হ্যাঁ, মারো মারো চম্পা, ওকে চড় মারো, বুঝিয়ে দাও, মারো মারো। না না, আমি তোমাকে কিছুতেই মারতে পারবো না উদাস। আমি যে তোমাকে ভালোবাসি, ভীষণ ভালোবাসি উদাস। ভালোবাসা? কিসের ভালোবাসা? কি দাম আছে তোমার ওই ভালোবাসার? ও তোমাকে কোথায় নিয়ে যাবে? এই সমাজটা তো আমাদের চেয়েও শয়তান। উদাস তোমার কি পরিচয় দেবে? কে তোমার মা বাবা? কার মেয়ে তুমি? ও আমাদের মেয়ে। তোমাদের মেয়ে? হ্যাঁ, আমি ওর মা, আর এই হচ্ছে ওর বাবা। তাই আর আমার মেয়েকে কেউ এখানে জোর করে আটকে রাখতে পারবে না। আয় মা, তুই আমাদের ঘরে চ। ওকে ঘরে নিয়ে? আরে ওকে ঘরে নিলে কাল সকালেই তোমাকে এই সমাজ থেকে বহিষ্কার করবে। ভাইজির মেয়েকে সমাজ মেনে নেবে না। না, ও বাইশির মেয়ে নয়। আমি জানি ও সত্যিকারের পরিচয়। আপনি জানেন? আপনি জানেন? কেমন করে জানেন বলুন? কি আমার পরিচয়? কে কে আমার বাবা, কে আমার মা, বলুন বলুন। তাহার আগে বলতো দেখি মা, এই যে আংটিটা তুমি বিক্রি করেছিলে, এই আংটি তুমি কোথায় পেয়েছিলে? এই আংটিটা আমার মায়ের দেওয়া, মায়ের আংটি। ওরে মা, এখনো বুঝতে পারছিস না? এই হতভাগ্য মানুষটাই যে তোর বাবা। বাবা? কি বলছো তুমি? আরে বাবা, আজ থেকে 25 বছর আগে বাংলাদেশ থেকে আসার সময় আমরা ডাকাতের হাতে পড়েছিলাম। তখন অনেক ছোট্ট, মায়ের কোলে ডাকাতরা তোদের চুরি করে নিয়ে গিয়েছিল। অনেক পরে খবর পেয়েছিলাম ওই ডাকাতরাই নাকি তোর মাকে বাইজির পেশা নিতে বাধ্য করেছে। তাই তো তোদের দুঃখ ভোলার জন্য আমি রূপাকে দত্তক নিয়েছিলাম। তুই আমার নিজের মেয়ে। আয় মা, আয়, তুই আমার বুকে আয়। খবরদার! এক পাও নড়ার চেষ্টা করে না চম্পা। ওসব চোখের জলে কিন্তু আমার মন ভিজবে না। নগদ টাকা দিয়ে আমি তোমাকে কিনে নিয়েছি, তাকে আমি কিছুতেই ছেড়ে দেব না। কত টাকা চাই তোমার? চম্পার জন্য আমি তোমাকে 10 লাখ টাকা দেব। ভাগ শালা ভিখারি! আত্মসমর্পণ করো। আরে কি বেচারাম তুমি? বেচারাম নয়, আমি সিআইডি ইন্সপেক্টর বিকাশ ঘোষ। আর আমি ইন্সপেক্টর মহিমা হালদার। পাগলারে, মানুষ চিনলি না? কি করে চিনবে? 1 বছর আগেই তো আমি ওদের সঙ্গে যোগাযোগ করে এখানে নিয়ে এসেছিলাম। এই আমার বাইরের উদাসীনতা দেখে তোমরা কেউ আমার ভিতরের আসল মানুষটাকে চিনতে পারোনি। এইবার তোমাকে তার দামটা দিতে হবে কিশোর। এবং প্রতর অনুরোধ, আমাদের আন্তর্জাতিক নারী চালান চক্রের পুরো দলটাকে ধরার জন্য আমরা 2জন এখানে ছদ্মবেশে পড়েছিলাম। Now we are under arrest. Kishore and Yusuf. নাও চম্পা, এবার তুমি আজকে আমাদেরকে
সত্যের মন্ত্র উচ্চারণ করো, সত্যের মন্ত্র। সত্যম শিবম সুন্দরম, সত্যম শিবম সুন্দরম, সুন্দরম সত্যম শিবম সুন্দরম, সত্যম শিবম সুন্দরম, সত্যম শিবম সুন্দরম।